আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এখানে যা ঠান্ডা পড়েছে, স্মরণকালে এরকম ঠান্ডা কলকাতায় পড়েনি। শোনা যাচ্ছে 17 বছর বাদে এই ঠান্ডাটা পড়েছে। যদিও গুগলে দেখাচ্ছে এটা 12, কিন্তু গঙ্গাসাগর সামনে আছে 14 তারিখে মহাতীর্থ। সেদিন তার আগে এই যে হাওয়াটা দেয়, তাতে ঠান্ডার প্রকোপ আরো বাড়ে। এখন ফিল লাইক 7। এই ঠান্ডায় আমরা অভ্যস্ত নই, ফলে আমি তো অন্য কেউ হোক না হোক আমি জবুথবু হয়ে গেছি, এটা আমার দেখেই আপনারা বুঝতে পারছেন। আমি যে পোস্টটা দিয়েছি সেই পোস্টে আমি লিখেছি, আমেরিকার বলে যে কোনো সময় উইকেট উপড়ে যেতে পারে ডক্টর ইউনূসের। আপনাদের যে খলিলুর রহমান যে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, প্রথমে তিনি এখান থেকে গেছিলেন কাতারে, সেখান থেকে তাকে দুবাই ডেকে পাঠানো হয় এবং শেষ পর্যন্ত তার গন্তব্য হয় আমেরিকাতে। খলিলুরে তার সঙ্গে আন্ডার সেক্রেটারি হুকার এইচ, তার সঙ্গে কথা হয়। তারপরেতে জেমসন গ্রিন, তিনি হচ্ছেন ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভ, তার সঙ্গেও কথা হয়েছে। এখন এই যে বাংলাদেশে অন্তর্বর্তী নির্বাচন, সংখ্যালঘু নির্যাতন, তারপর সহিংসতা যেগুলো চলছে ইউনূসের আমলে, তাতে আমেরিকা প্রচন্ড খাপ্পা। কারণ আমেরিকা পৃথিবী জুড়ে এখন তো এটা পরিষ্কার হয়ে গিয়েছে, আমেরিকা এখানে রেজিম চেঞ্জ করেছে। এখন রেজিম চেঞ্জ করে যাকে বসিয়েছে, তিনি যদি এই ধরনের কাজকর্ম করেন তাহলে আমেরিকার মুখ উঠছে। সেটা আমি আগেও আপনাদের বলেছি, সেটাও খলিলুর রহমানকে এই আপনার হুকার এইচ তিনি কিন্তু পরিষ্কার করে দিয়েছেন। তিনি বলেছেন অন্তর্বর্তীমূলক নির্বাচনের কোনো নির্দিষ্ট পরিবেশ সৃষ্টি হয়নি, এজন্য আমরা অত্যন্ত ক্ষোভ প্রকাশ করছি এবং আমরা খুব দুঃখ পেয়েছি। তাকে 36 পাতার একটি অভিযোগপত্র দেওয়া হয়। বিশেষ করে ভারতের সঙ্গে যে বৈরতা সৃষ্টি ডক্টর ইউনূসের আমলে যেটা হয়েছে এবং তিনি নিজেও যেটা করেছেন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রে ইন্দো প্যাসিফিক যে নীতি আছে তার পরিপন্থী। এবং চীনের সঙ্গে যে ভারতের যে ঘনিষ্ঠতা বাড়ছে, এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই কাণ্ডের ফলে একটা ভুল জিনিস হয়েছে, তাতে আমেরিকা মেরামতির চেষ্টা করছে। সেখানে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছেন ডক্টর ইউনূস এবং তার শাসিত সরকারের অন্যান্য প্রতিনিধিরা। ফলে ডক্টর ইউনূসের ওপরেতে তারা বেজায় খাপ্পা হয়ে রয়েছে। আজকে আপনাদের মধ্যরাতে বা আমাদের মধ্যরাতে 8 ঘন্টা তো তফাৎ আপনাদের আমাদের, আজকে মধ্যরাতে জেমসন গ্রিন, আজকে মধ্যরাতে বল কাপুর আর সার্জিও গোর, এই দুজনের সঙ্গে মিটিং আছে খলিলুরে। এই খলিলুর রহমানের এই মিটিং এর আগে জেমসন গ্রিন যে 36 পাতার যে অভিযোগপত্র তাকে পৌঁছে দিয়েছেন, সেটা তাকে ভালো করে স্টাডি করতে বলা হয়েছে এবং বলা হয়েছে এই 36 পাতার অভিযোগে যতগুলো অভিযোগ আপনার রয়েছে তার সপক্ষে আপনি উত্তরটা দেবেন। ঢাকার উত্তর কি? খলিলুর বলেন, আমি তো প্রধান উপদেষ্টা নই, আমি কি করে সব উত্তর দেব? তখন ওরা বলেন যে আপনি প্রধান উপদেষ্টা নন, কিন্তু আপনি তো মানে এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, আপনার সঙ্গে নিশ্চয়ই আলোচনা করে করা হয়, তাহলে আপনি নিশ্চয়ই জানবেন। খলিলুর সেখানে চুপ করে থাকেন। খলিলুর তো বলতে পারেন না যে আমাকে পাত্তাই দেন না,
আমাকে ইডিয়েট ফিডিয়েট বলে গালাগাল করেন, সেটা তো আর বলতে পারেন না। ফলে খলিলুর এখানে চুপ করে থাকেন, খলিলুর কোনো কথা বলেন না। তাই খলিলুর এখন একটু ভেতরে ভেতরে অস্বস্তিতে রয়েছেন যে এই পল কাপুর এবং সার্জিও গোর তাদের সঙ্গে যখন বৈঠক হবে, সেই বৈঠকে তিনি কোন কোন প্রশ্ন মানের মুখোমুখি হবেন। তবে এইটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে ইউনূসের কর্মকাণ্ডে তারা খুব একটা সন্তুষ্ট নয় এবং তারা বিকল্প কিছু ভাবছেন। এই যে বিকল্প ভাবা, সেটা হয়তো আগামী কাল পরশুর মধ্যে হয়তো ঠিক হয়ে যাবে বিকল্প কি ভাবা। এখন আমাদের দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে, আমার এটা কোনো খবর নয়, আমার দৃষ্টিভঙ্গিতে যেটা মনে হচ্ছে, এখানে ইউনূসের থেকে বেশি পাত্তা পাচ্ছেন খলিলুর রহমান। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ এবং ভারতের ঘনিষ্ঠ। মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চয়ই এমন একজনকে চাইবে যে এই পরিস্থিতিতে যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দুজনের সঙ্গেই একটা সমান সখ্যতা বজায় রেখে চলেছে, সেই রকম কোনো ব্যক্তিকে। তাহলে সেইরকম ব্যক্তি যদি বাছা হয়, তাহলে এই মুহূর্তে খলিলুরের মানে গ্রহণযোগ্যতা অনেক বেশি। ফলে আমার তালিকায় খলিলুর হয়তো এগিয়ে থাকতে পারেন। এটা আমার নিজস্ব মানে বুদ্ধি বিবেচনায় বলে। যখন তারা ইউনূসকে হটাতেই চাইছেন, তাহলে কাউকে তো কাউকে বসাতে হবে। কারণ ইউনূস থাকলে অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন হবে না, দেশেই অরাজকতা চলবে এবং একটা কড়া হাতে এটাকে দমন করার জন্য সেই রকম ব্যক্তির দরকার যে দুটো দেশের পক্ষেই মানে তার রয়েছে, বন্ধুত্ব রয়েছে এবং সম্পর্ক ভালো এবং দেশকে তিনি ভালোভাবে চেনেন। কারণ দেশের সেনাবাহিনীর সঙ্গে তার সম্পর্ক আজকে ভালো আছে, কালকে খারাপ হয়ে যেতে পারে, আবার কালকে আজকে খারাপ আছে, কালকে ভালো হয়ে যেতে পারে। কারণ সবই নির্ভর করে সময়ের উপর। যেমন এই যে আমেরিকার সঙ্গে ভারতের যে এখন ট্যারিফ নিয়ে যে টানাটানি চলছে এবং মাঝে মাঝে ডোনাল্ড ট্রাম্প যে হুমকি দিচ্ছেন, আমাদের নরেন্দ্র মোদী কিন্তু চুপ করে আছেন। কারণ নরেন্দ্র মোদী জানেন যে কূটনীতিতে কোনো সম্পর্কই মানে মন্দ ভালো কোনোটাই চিরস্থায়ী নয়, সবটাই কিন্তু সময়ের উপর নির্ভর করে। আর ইন্দো প্যাসিফিক জোনে নিরাপত্তা এবং চীনকে দূরে রাখা, চাপে রাখা এবং ব্রিক্স গঠনের ব্যাপারে ভারত হচ্ছে এখন ট্রাম্প কার্ড। ভারতকে যদি চটানো হয়, তাহলে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই দক্ষিণ পূর্ব এশিয়ায় পুরো একেবারে একা হয়ে পড়বে, আর তার কোন রকম মানে এইখানে প্রভুত্ব ঘটানোর কোন রকম মানে এই থাকবে না, রাস্তাই থাকবে না। ফলে এই চীনের প্রতি প্রভাব কমানো, এই যে আপনাদের প্লেন ফ্লেন কেনার কথা হচ্ছে, কিনবে কি কিনবে না সে তো পরের কথা। পাকিস্তান থেকে ওই ঝরঝরে লড়ঝরে প্লেন যে করে উঠবে, সে কটাই কয়েকদিনের মধ্যে ক্র্যাশ করবে, পাইলট গুলো ফালতু ফালতু প্রাণ যাবে। আর চীনে যে বিমান কেনার কথা হচ্ছে, কিনুক বা নাই কিনুক, প্রস্তাব তো গেছে, একটা 30 মিলিয়ন একটা প্রস্তাব নাকচ হয়েছে, কিন্তু এই প্রস্তাবটা তো পাকিস্তানও স্বীকার করেছে এবং বাংলাদেশের আপনার নৌপ্রধানও পাকিস্তানে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে আমরা মাল্টি রোল ওই যে আমরা কিনছি, যেটা চীনের তৈরি, পাকিস্তান শুধু যন্ত্রাংশটা জোরে, পাকিস্তান নিজে কিছু করে না, এটা ছুঁচো বানায় না পাকিস্তান। তো বাংলাদেশ সেক্ষেত্রে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে আছে। বাংলাদেশে তবু কিছু উৎপাদন হয়, কিছু রপ্তানি হয়, পাকিস্তানে কিচ্ছু তৈরি হয় না, কিচ্ছু রপ্তানি হয় না। ফলে পাকিস্তান হচ্ছে একটা ভাঁড়ের দেশ, যেটা হচ্ছে পুরো আর্থিক সহায়তার উপর চলে, মানে ভিক্ষাবৃত্তি করে চলে। তো এখন আগামীকাল এই যে পল কাপুর এবং সার্জিও গোর তাদের যে সঙ্গে যে খলিলুরের মিটিং আছে, সেই মিটিং এ পরিষ্কার হয়ে যাবে যে আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্র কাকে বসাতে চলেছে। তবে ইউনূস যে একেবারে অপাঙ্ক্তেয় হয়ে গেছেন,
ইউনূসের কথা কিন্তু কেউ জিজ্ঞেসও করেন না। ইউনূসকে কিছু বলার কথাও ওনারা বলেন না যে এটা গিয়ে আপনি ডক্টর ইউনূসকে বলবেন। একটা মানুষ যদি নিজেকে নামাতে চায়, তাহলে নামাতে নামাতে সে কোথায় নিয়ে যায় নিজেকে নিজে বুঝতে পারে না, অনুধাবন করতে পারে না। এখন যখন অনুধাবন করতে পারছে, তখন কিন্তু আদৌ যদি পেরে থাকেন, অনুধাবন আদৌ যদি পেরে থাকেন, তাহলে পরে তিনি, আমার মনে হয় না খুব একটা বেশি দিন অনুধাবন করলেও তিনি থাকতে পারবেন, আর এই তিনি ড্যামেজ কন্ট্রোল করতে পারবেন। সুতরাং আপনারা অপেক্ষা করুন, ডক্টর ইউনূসের জামানা খুব শীঘ্রই অন্ত হবে। কেউ হটাবে না, যে বসিয়েছে সেই কান ধরে সরিয়ে দেবে, তারপর দেশেই রেখে দেবে, তাকে সেফ এক্সিটও দেবে না, কারণ ভারতকে সেক্ষেত্রে চটাবে না, কারণ ভারত বলেছে সেফ এক্সিট আমরা ইউনূসকে দেব না। সেক্ষেত্রে ভারতকে চটিয়ে ইউনূসের মতো একটা মানুষকে তারা সেফ এক্সিট দেবে না। আমেরিকা যতক্ষণ পর্যন্ত আমেরিকার স্বার্থ আছে, ততক্ষণ আমেরিকা আপনার বন্ধু। স্বার্থ মিটে গেলে আমেরিকা আপনার দিকে ফিরেও তাকাবে না। এটা সারা পৃথিবী জানে। আর ইউনূস কতটা জানে না জানে, যদি না জানে তাহলে এবার বুঝে যাবে, আর জানলে পরে তিনি এখন আফসোস করবেন। এছাড়া তার কিছু আর করার নেই। কারণ এখন ওই আপনার বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন, তারা কিন্তু এখন এই ব্যাপারে কোনো কথা বলতে পারছেন না। তাদের এই ব্যাপারটা নিয়ে একদম মুখ চুপ করে থাকতে বলা হয়েছে, মানে ডেমোক্র্যাটদের তরফ থেকে। ডেমোক্র্যাটরাই তো অপোজিশন, তারা এবার চাইছে ভোটে জিতে আসতে। ট্রাম্পের আমলে যত ভুল কাজকর্ম হয়েছে, সেটা হচ্ছে তাদের ট্রাম্প কার্ড ডেমোক্র্যাটদের কাছে। আর ডেমোক্র্যাটরা এই ভুল শোধরানোর ব্যাপারে হিলারি ক্লিন্টন আর বিল ক্লিন্টনকে কোনোভাবেই অংশগ্রহণ করতে দিচ্ছে না বলে আমাদের কাছে খবর আছে। ফলে আপনারা একটুখানি অপেক্ষা করুন। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে গেলে আওয়ামী লীগকে আনতেই হবে। সেক্ষেত্রে শেখ হাসিনাকে হয়তো আমেরিকায় এবং ভারত দুজনে নিয়ে গিয়ে বসিয়ে দেবে ওইখানে, বাংলাদেশে হয়তো রাষ্ট্রপ্রধান হিসেবে বসাবে, অথবা আপনার ওখানে এমনি নির্বাচন লড়ার জন্য বসাবেন। সেটা শুধু এখন সময়ের অপেক্ষা। যারা হতাশ হয়েছিলেন, যারা ভাবছিলেন যে আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, ফিরবে কি ফিরবে না, তাদের কাছে এটা একটা সুখবর যে অন্তর্ভুক্তি নির্বাচন করার ব্যাপারে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ, জানিয়ে দেওয়া হয়েছে, ভারত তো বলেই দিয়েছে, এবং শেখ হাসিনা দেশে ফেরার জন্য তৈরি হয়ে আছেন। ক্ষেত্র পুরো মানে একদম কমপ্লিট হয়ে গিয়েছে। মানে মানে যে ক্ষেত্রটা তৈরি করার জন্য এতদিন অপেক্ষা করা হচ্ছিল, সেই ক্ষেত্রটা তৈরি করা হয়ে গিয়েছে। এইবারেতে আপনাদের অপেক্ষা করতে হবে, তাহলে পরে আপনারা বুঝতে পেরে যাবেন যে আপনারা কতটা বিপদে আছেন আর কতদিন বিপদে থাকবেন। একটু অপেক্ষা আপনারা করুন। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল পেয়েছি। এই ফলাফলটা কিন্তু অনেককেই বিস্মিত করেছে, বিশেষ করে যখন আমরা দেখছি যে যকসু নির্বাচনে 21টা আসনের মধ্যে ভিপিজিএস সহ শিবির 16টা আসনে জয়লাভ করেছে। এমন একটা সময়ে শিবির জয়লাভ করলো যখন বাংলাদেশে তারেক রহমান ফিরেছেন। তো তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে একটা ক্রেজ রয়েছে। আবার সম্প্রতি বেগম খালেদা জিয়া মারা গেছেন, তার মৃত্যুর পরে আমরা একটা জানাজা দেখেছি, বিশাল জানাজা, এবং তারপরে যেটা হয়েছে সেখানেও একটা ইমোশন কাজ করছে, এবং সারা দেশে বিএনপির পক্ষে এই দুইটা পজিটিভ ফ্যাক্টর থাকার পরেও শিবির কি করে যকসু নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে, এটি নিয়ে কিন্তু অনেকেই ভাবছেন। এর আগে আরো 4টা বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। সেই 4টা বিশ্ববিদ্যালয়েও কিন্তু শিবিরের জয় জয়কার। কিন্তু ওই 4টার থেকে যকসুর নির্বাচনটাকে আমি একটু আলাদাভাবে দেখতে চাই, কারণ ওই দুটো পজিটিভ ফ্যাক্টর। কিন্তু তারপরে সেখানেও কেন ছাত্র দলের এই ভরাডুবি হলো,
এটি নিয়ে ভাবতে গিয়ে অনেকেই অনেক কথা বলছেন। কেউ বলছেন যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসেবে, বিশেষ করে বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন ছাত্র দল, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ছাত্রলীগ, তাদের যে পারফরমেন্স সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে তাদের পারফরমেন্সটা অত ভালো ছিল না। তারা অনেক রকমের অন্যায় অপরাধের সাথে জড়িয়ে গিয়েছিল, চাঁদাবাজি, আহ আরো আরো নানান কিছু, এই কথাগুলো শোনা যায়। আমি এটা নিয়ে কোনো বিতর্কে যাচ্ছি না। সুতরাং আহ ছাত্রদল ছাত্রলীগ তাদের অনেক বদনাম আছে, কিন্তু সেই দিক দিয়ে শিবিরের কিন্তু বদনাম নাই তেমন। এটা এটা বলা হচ্ছে, এই ন্যারেটিভটা দাঁড় করানো হচ্ছে এই শিবিরের জয়ের পক্ষে একটা লজিক হিসেবে। কিন্তু আমি যেটা দেখলাম যে শিবির কি করে এত ধোয়া তুলসী পাতা হয়। প্রথমত হলো ছাত্রদল, যাদের প্যারেন্টস অর্গানাইজেশন বিএনপি, সেই বিএনপি 17 বছর ক্ষমতার ধারে কাছে নাই। সুতরাং ছাত্রদল সরকার দলীয় বা ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসেবে ভালো না মন্দ, এই ছবিটা তো আমাদের সামনে 17 বছর ধরে নাই। বিশেষ করে এখন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এই সংসদ নির্বাচনে ভোট দিচ্ছে, তাদের সামনে ছাত্র দলের অতীত অপকর্মের খুব বেশি ছবি নাই। যদিও বলা হচ্ছে, এবং এটা সত্যি, যে ছাত্রদল আসলে অতটা অর্গানাইজ নাই। 17 বছর যে বিএনপি ক্ষমতার বাইরে, তো ন্যাচারালি ছাত্রদল সংগঠন হিসেবে অনেক দুর্বল হয়েছে। কিন্তু একই সময়ে অনেক চাপের মুখে থেকেও শিবির কিন্তু অত দুর্বল হয়নি, কারণ শিবির ছাত্রলীগের সাথে মিশে তাদের কর্মকাণ্ডগুলো চালিয়ে গেছে। এবং তারা ছাত্রলীগের সাথে এমন ভাবে মিশেছে, এবং শোনা যায় যে ছাত্রলীগের অনেক পদ তারা কিনে নিয়েছে পয়সা দিয়ে, এবং ছাত্রলীগের থেকে তারা নানান অপকর্ম করেছে যার দায়ভার ছাত্রলীগের কাঁধে গেছে। যেমন হেলমেট লীগ, হেলমেট পরে বিভিন্ন রকমের আকাম করছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ওই হেলমেট লীগের সদস্যরা অধিকাংশই শিবিরের ছিল। তারা এই বলা হচ্ছে ছাত্রলীগের লুঙ্গির তলে লুকিয়েছিল শিবির। তো সেই হিসেবে শিবিরের হয়তো দায়ভার, যা অপরাধ অন্যায় সবকিছু ছাত্রলীগের কাঁধে গিয়ে পড়েছে। কিন্তু আমরা যদি একটু মনে করার চেষ্টা করি, 2013 সালে পৃথিবীতে যে নন স্টেট টেরোরিস্ট অর্গানাইজেশন যারা আছে, তার মধ্যে 3 নম্বরে অবস্থান ছিল এই ইসলামী ছাত্র শিবিরের। এবং এই ইসলামী ছাত্র শিবির কিন্তু একটা, মানে এই যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া টেরোরিস্ট অর্গানাইজেশন, সন্ত্রাসী অর্গানাইজেশন তা না। আমরা যারা 80-র দশকে রাজনীতি করেছি, বিশেষ করে আমরা কিন্তু শিবিরের এই ভয়াবহ সন্ত্রাসী রূপটা দেখেছি, বিশেষ করে চট্টগ্রাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো সেই শিবির কি করে হঠাৎ এত ধোয়া তুলসী পাতা হয়ে গেল, কিন্তু এই ন্যারেটিভ গুলো দাঁড় করানোর চেষ্টা করছে। যকসু নির্বাচনের সঙ্গে জামাতে ইসলামও অবাক হয়েছে কি করে এই ফলাফল হয়। তো এদিকে আরেকটা জিনিস একটু এই ফাঁকে বলি, যে এই গত 17 মাস যে ইউনূস রেজিম এই 5টা বিশ্ববিদ্যালয়ের সংসদ নির্বাচন করে ফেলেছে। কিন্তু অদ্ভুত একটা ব্যাপার আমরা খেয়াল করেছি, এটা 2001 থেকে 2006 সালে যখন বিএনপি জামাতের সরকার ছিল, কিংবা তার পরবর্তীতে যখন আওয়ামী লীগের সরকার ছিল, আমরা দেখেছি যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের প্রতি এই সরকারগুলোর একটা অনীহা ছিল। এবং কলেজ লেভেলেও এই ছাত্র সংসদের নির্বাচন আগে যেমন এটা রেগুলার হতো, সেটা কিন্তু অনেক কমে গেছে। আমার মনে পড়ে না ঢাকা মেডিকেল কলেজে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন কবে হয়েছে। অথচ আমরা যখন বেরিয়ে আসি সেই সময়টার থেকে শুরু করে নির্বাচনগুলো কিন্তু প্রতি বছর হচ্ছিল। হঠাৎ করে এই সংসদ নির্বাচনটা বন্ধ হয়ে গেল। আমি জানি না যে সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে একটা নতুন নেতৃত্ব সারা দেশব্যাপী গড়ে ওঠার একটা ব্যাপার, সেটা কিন্তু নাই। তো যাই হোক, এখন এইসব কারণ অনেকে বলছে, আবার সাধারণ ছাত্র ছাত্রীদের শিবিরের পক্ষে একটা সমর্থন আছে, এটাও কোনো কোনো মানে বিশ্লেষক বলার চেষ্টা করছেন। তারা বলার চেষ্টা করছেন যে গত বছরের জুলাই আগস্টের আন্দোলনের ছাত্র শিবিরের যে ভূমিকা, সেটা সাধারণ ছাত্রদের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। কিন্তু এটাও আমি ওভাবে মানে একমত নই, এ কারণে যে কারণ ওই আন্দোলনে শিবির এবং জামাত কিন্তু নিজেদের আইডেন্টিটি হাইড করে আন্দোলনটা করেছে। এবং আমি এখনো বিশ্বাস করি, এটা জামাতের এক নেতাও আমি তাকে বলতে শুনেছি, যদি সেই সময় যদি মানুষ জানতো যে এই আন্দোলনটা আসলে জামাত শিবিরের আন্দোলন, তাহলে আমি নিশ্চিত যে এই আন্দোলনটা আর দানা বাঁধত না। তারা সাধারণ ছাত্র জনতা নানান ভাবে নিজেদের হাইড করে আন্দোলনটা করেছে। সুতরাং শিবিরের পারফরমেন্সে সবাই খুব মুগ্ধ হয়েছে,
সেটাও আমি মানতে খুব একটা রাজি না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই যে আলোচনাগুলো হচ্ছে এর বাইরে আরো একটা ফ্যাক্টর সম্ভবত এখানে আছে, সেটা হলো যে এইসব বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কিন্তু নেতাকর্মী এবং সমর্থকের সংখ্যাও কিন্তু অনেক, এবং ছাত্রলীগের এই ভোটগুলো কোথায় গেছে? ছাত্রলীগ অফিসিয়ালি এই নির্বাচনে কাউকে ভোট দিতে বলেনি, এটা আমি নিশ্চিত করে বলছি। এবং ছাত্রলীগের নেতৃত্বে যারা রয়েছে এইসব প্রতিষ্ঠানে, তারা হয় জেলে, নইলে পলাতক, নইলে তাদের ছাত্রত্ব বাতিল করা হয়েছে, নানা রকমের নির্যাতনের মুখে আছে। কিন্তু সাধারণ সমর্থক যারা ছাত্রলীগের পক্ষে, তাদের ভোটগুলো আমার ধারণা যে শিবিরের কাছেই গেছে। কারণ আপনি যদি এই জকসুর ভোটের ফলাফল গুলো দেখেন, যে ভিপি, জিএস এরা পেয়েছে মানে 5,000-এর প্লাস ভোট, কিন্তু ক্রীড়া সম্পাদক পদে যিনি শিবিরের জয়লাভ করেছেন তিনি পেয়েছেন 2400-র মতো ভোট। তার মানে আমার ধারণা যে শিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভোট হবে 2 থেকে 2,500-এর মধ্যে। বাকি ভোটগুলো তারা পেয়েছে, এবং সেই ভোটটা ছাত্রলীগের সাধারণ সমর্থকরা দিতে পারে বলে একটা হাইপোথিসিস অনেকেই সামনে নিয়ে আসছে। এখন কথা হলো, যদি এটি সত্যি হয়, এটি আমি নিশ্চিত না, ছাত্রলীগের সাধারণ সমর্থকরা কেন শিবিরকে ভোট দেবে, কেন তারা ছাত্র দলকে ভোট দেবে না? এখানেও যে ব্যাখ্যাটা আমাদের সামনে আসে সেটা হলো যে মানে এই মুহূর্তে সারা দেশে গত 17 মাসের যে চিত্রটা আমরা দেখছি, যে ছাত্র দল বলেন, বিএনপি বলেন, তারা নির্যাতকের ভূমিকা অবতীর্ণ হয়েছে। মানে তারা আওয়ামী লীগ, ছাত্রলীগের একেবারে মানে এত ধরনের নির্যাতন করছে, সন্ত্রাস, চাঁদাবাজি, ধর্ষণ, খুন, সবকিছুতে ছাত্র এবং ছাত্র দলের বিএনপির নির্যাতনের হাত থেকে রক্ষার জন্য হয়তো ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা ছাত্র দলের বাইরে অন্যদের ভোট দিচ্ছে। এটা একটা হওয়ার সম্ভাবনা আছে, এবং নির্যাতনে কিন্তু বিএনপি অনেক এগিয়ে। সেই ক্ষেত্রে জামাত যেটা কৌশল অবলম্বন করেছে, জামাত এই অবস্থায় এই আওয়ামী লীগের নির্যাতিত লোকজনের পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন করার চেষ্টা করছে, তাদের আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করছে। এটা কয়েকটা জায়গায়, অবশ্যই এটা সর্বোচ্চ না। এবং জামাত বিএনপি এপিঠ ওপিঠ হলেও কৌশলে এই মুহূর্তে জামাত কিন্তু এগিয়ে। এবং এই জকসু নির্বাচন, যদিও অনেকে বলে ছাত্র সংসদের নির্বাচন আর জাতীয় নির্বাচন এই দুটা এক না, ছাত্র সংসদে মান্না আক্তার, ভিপি, জিএস হয়েছে, কিন্তু তাদের তো জাতীয় রাজনীতিতে তাদের দলের কোনো অবস্থান ছিল না। তারপরেও আমি বলছি যে বিএনপি যে ইমেজটা দাঁড় করিয়েছে, তাতে যদি প্রশাসন একেবারে চরমভাবে মানে নিয়ন্ত্রণ না করে, যদি প্রশাসন চরমভাবে হস্তক্ষেপ না করে, তাহলে এই নির্বাচনে বিএনপি যে একদম চোখ বন্ধ করে জয়লাভ করবে সেটা বলা কিন্তু মুশকিল। সুতরাং আগামীতে নির্বাচনটা হবে কিনা এই অনিশ্চয়তা কিন্তু এখনো আছে। এখনো পর্দার আড়ালে এই নিয়ে কথাবার্তা হচ্ছে, ইনক্লুসিভ নির্বাচন করার পক্ষে অনেকেই কথা বলছে, কিন্তু এর বাইরে বর্তমানে বিএনপির যে ইমেজ সারা দেশে, তাতে তাদের নির্বাচনে জয়লাভ না ভরাডুবি হবে সেটা আমাদের কিন্তু